প্রতিরোধকারী গ্রুপগুলো তারা যে উদ্যোগগুলো নিয়েছে সবগুলোই সফল। অলরেডি ইসরায়েলের অস্তিত্বই হয়ে গেছে, বলা যায় যে ইসরায়েলের অস্তিত্বই নাই আসলে। যে ইসরায়েল 1967 সালের ইসরায়েল, 1948 সালের ইসরায়েল, 1973 সালের ইসরায়েল, এখন কি সেই ইসরায়েল আছে নাকি? 6 দিনের যুদ্ধে মিশর, তারপরে হলো জর্ডান এবং সিরিয়াকে একেবারে লোপাট করে দিয়েছিল আর কি। ফার্সিতে লতপথ কারদান, মানে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মিডিয়া মিহিরের আজকের আরেকটি সাক্ষাৎকার পর্বে আমি আছি আম্মার সাবিল আপনাদের সাথে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান বিশ্বের মুসলমানদের পরিস্থিতি নিয়ে। গাজা ও লেবাননের সমস্যার সমাধান কি, সৈয়দ হাসান নাসরুল্লাহর বিষয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। তো আমাদের এই পর্বে আমরা দাওয়াত করেছি আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় মুজাহিদুল ইসলাম ওয়াল মুসলিমিন মনির হোসেন খান সাহেবকে। আমাদের এই অনুষ্ঠানে আজকে স্টুডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি জানেন যে আজকে বর্তমান বিশ্বের পরিস্থিতি কতটা ভয়াবহ। গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব শহীদ হয়েছেন। তো আমরা আপনাকে এবং সবাইকে শোক সমবেদনা জানাচ্ছি। তো বর্তমান এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এবং একটা থমথমে পরিবেশ বিরাজ করছে, এবং এই পরিবেশের পাশাপাশি আমরা অন্যান্য সেক্টরেও দেখছি যে যুদ্ধ চলছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, চীনের সাথে আমেরিকার একটা টান অবস্থা, তারপরে অন্যান্য এরিয়াতেও একটা যুদ্ধ ভাব। তো এই পরিস্থিতিতে আমরা চাচ্ছি যে মুসলমানদের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং কিছু প্রশ্ন আপনার কাছ থেকে উত্থাপন করবো এবং জবাব জানতে চাইবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি এখন বর্তমান পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি খুবই সঙ্গীন, খুবই ভয়াবহ, খুবই বিপর্যয় সংকুল। এবং গাজাতে গত 1 বছর ধরে হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল মুসলিম বিশ্বের সামনে, সবার সামনে। তারপরে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী প্রতিরোধ আন্দোলন, বিশেষ করে হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ, সৈয়দ হাসান নাসরুল্লাহর নেতৃত্বে তারা সংগ্রাম শুরু করেছে, প্রত্যক্ষ সংগ্রাম। এবং ইসরায়েলকে তারা ব্যতিব্যস্ত রাখছে। এবং সৈয়দ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনিদের এবং গাজাবাসীদের সাহায্য করতে গিয়েই আসলে তিনি শহীদ হয়েছেন। এবং তার এই শাহাদত সবাইকে, তার এই শাহাদত উপলক্ষে সবাইকে আমি আন্তরিক শোক জ্ঞাপন করছি, তাসলিয়াত এবং শোক। ইনশাআল্লাহ তার রক্ত বৃথা যাবে না, এবং এই রক্ত ইসরায়েলকে এবং গাজাবাসীদের রক্ত, আরো অন্যান্য শহীদদের রক্ত ইনশাআল্লাহ ইসরায়েলকে পরাজিত করবেই এবং ইসরায়েলের অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে যেসব বিষয়ে বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে চাই, তো প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আমাদের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হলো অনেকের কারণে আমরা বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জায়গায় আমরা শত্রুদের হাতে পরাজিত হচ্ছি, এবং শত্রুদের হাতে পরাজিত হওয়ার পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্যের জন্য যতগুলোই প্রচেষ্টা নেওয়া হয়, তো বিভিন্ন বাধার সম্মুখীন হই আমরা, বা বিভিন্ন রকম কথাবার্তা চলে আসে। এবং 1 নম্বর কথাবার্তা যেটা চলে আসে সেটা হলো যে শিয়া সুন্নি প্রসঙ্গ, এই বিষয়ে বিভিন্ন বাহাস, যেমন শিয়ারা এখন মধ্যপ্রাচ্যে ক্ষমতায় যেতে চায়, বিভিন্ন রকম গুজব যেগুলা ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, এগুলার অপনোদন বা এইসব সংশয়গুলোর উত্তর পাওয়া দরকার। তো এই আপনার কাছে আমরা এই বিষয়গুলোর সমাধান বা এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম বিশ্ব অনৈক্যের মধ্যে রয়েছে, মানে অনৈক্য থেকে মুসলিম বিশ্ব জর্জর, মানে তীব্র শতাব্দী বিভক্ত হয়ে এক বিপদ সংকুল পরিস্থিতির মধ্যে রয়েছে। ঐক্য আসলে শক্তির প্রতীক। ঐক্য যদি না থাকে তাহলে মুসলিম বিশ্ব কখনোই বিজয়ী হবে না। আর অনৈক্য চলতে থাকলে পরে বিভিন্ন ধরনের সমস্যা চলতে থাকবে, যেমন গাজার সমস্যা। গাজায় ইসরায়েল আক্রমণ করছে এবং হত্যা করে যাচ্ছে, 40,000-এর উপর, 41,000 অধিক লোককে মেরে ফেলেছে। কিন্তু
আমরা মুসলিম বিশ্বকে সেই রকম কোনো দেখতে পাচ্ছি না, মানে জোরালো যে পদক্ষেপ নিয়ে এটাকে করবে, বাধা দেবে, সেটা গুটি কত দেশ ছাড়া, যেমন ইরান, তারপর ইয়ামান, ইরাক, সিরিয়া, লেবানন, এই ধরনের কিছু দেশ ছাড়া বাকি দেশগুলো কোনো ভূমিকা নেই। তারা কিছু কিছু প্রতিবাদ করতেছে, কিছু করতে আপত্তি করতেছে, কিন্তু আর এর বেশি কিছু না। কিন্তু আমরা এটার কারণটা কি? কারণটাই হলো অনৈক্য থাকার কারণে এটা। এবং আমার মনে হয় যে বারবার অনৈক্য বলতে আমরা শিয়া সুন্নি অনৈক্য বুঝি, এর চাইতেও আরো বেশি অনৈক্য রয়ে গেছে। মানে আরব অনারব অনৈক্য, তারপরে মুসলিম দেশগুলোর ভিতরে অনৈক্য। এই যে এতগুলো আরব দেশ, তাদের মধ্যে কত মানে অনৈক্য বিরাজ করছে। শিয়া সুন্নি অনৈক্য আছে, অনৈক্যর কথা বলা হয়, কিন্তু এটাই মূল না। আর হলো যে এই ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান খুবই বলিষ্ঠ উদ্যোগ নিয়েছে ঐক্য আনয়ন করার ক্ষেত্রে। এবং এর এটা হলো যে শিয়া সুন্নি ঐক্য ব্যাপারে মানে এই ইসলামী বিপ্লব হওয়ার পর বেশ জোরালোভাবে মানে এই জিনিসটা নিয়ে ইমাম খোমেনি এবং তারপরে আয়াতুল্লাহ খামেনেই তারা যথেষ্ট বলিষ্ঠ উদ্যোগ নিয়েছেন। এবং এটার একটা মানে এটা হলো যে ইরান যে ইসলামী ঐক্যের দিকে যাচ্ছে, সেটার বড় প্রমাণ হচ্ছে হলো ফিলিস্তিন সমস্যা। ফিলিস্তিনকে একমাত্র ইরানই মানে করছে, মানে ফিলিস্তিনকে মানে সাহায্য করে যাচ্ছে, তাই না? এবং এই গাজা যুদ্ধেতে আমরা দেখতে পাই যে লেবাননের হিজবুল্লাহ আন্দোলন, ইয়ামানের আনসারুল্লাহ আন্দোলন, তারপরে ইরাকের মানে ইরাকের প্রতিরোধকারী গ্রুপগুলো, এরা সবাই সমর্থন দিচ্ছে। মানে এরা সবাই শিয়া, কিন্তু এই গ্রুপগুলো সবাই, এবং ইরানও শিয়া। তা দেখা যাচ্ছে যে গাজাবাসীরা হলো সবাই সুন্নি এবং ফিলিস্তিনিরা সুন্নি। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অন্যান্য আরব সুন্নি দেশগুলো চাইতে বা চাইতে ইরানের শিয়া ইরান এবং অন্যান্য শিয়া ইসলামী দেশগুলোর ভূমিকা বেশি। তো এটা একটা বিরাট বড় ঐক্যের কিন্তু মানে ঐক্যের প্রকৃষ্ট উদাহরণ। মানে সুন্নি ফিলিস্তিনি ভাইদের মানে তাদের সাহায্য সহায়তায় ইরান এবং অন্যান্য শিয়া মুসলিম দেশগুলো এবং তাদের ওই সমস্ত দেশগুলোতে যে আন্দোলনগুলো আছে তারা চলে এসেছে। এবং এটা নিঃসন্দেহে একটা খুব ভালো উদ্যোগ আর কি। আমরা বলতে পারি যে মানে শিয়া সুন্নির বাস্তব ঐক্য এখানে মানে পরিস্ফুটিত হয়েছে। শুধুমাত্র কথা বললেই তো হয় না, মানে শিয়ারাও বলতেছে শিয়া সুন্নি ঐক্য হওয়া দরকার, সুন্নিরাও বলতেছে শিয়া সুন্নি ঐক্য হওয়া দরকার, কিন্তু এটার বাস্তব প্রতিফলন কোথায়? বাস্তব প্রতিফলন হচ্ছে হলো ফিলিস্তিন, গাজা যুদ্ধ, এবং এখানে হিজবুল্লাহ, আনসারুল্লাহ এবং অন্যান্য ইরাকি শিয়া প্রতিরোধকারী আন্দোলন, তারপরে ইরান, এদের ভূমিকা। মানে এরা সাহায্যার্থে চলে এসেছে। তো আমি মনে করি যে এইরকম যদি উদ্যোগ, এইরকম যদি এইভাবে যদি অন্যান্য সুন্নি ইসলামী ভাইয়েরা, মানে ইসলামী দেশগুলো, ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশগুলো যদি এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে বৃহত্তর পরিসরে আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবিক শিয়া সুন্নি ঐক্য হওয়াটা বাস্তবে অসম্ভব কিছু না। মানে খুবই মানে হবে আর কি সেটা। এবং সেটাই মানে করবে, মানে ইসলামের দুশ্মনদেরকে, বিশেষ করে জায়নবাদী ইসরায়েলকে মানে পরাজিত করতে সক্ষম হবে। জি, ধন্যবাদ। অনেকে বলে যে মধ্যপ্রাচ্যে শিয়ারা ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়, অথবা এই যে সিরিয়াতে যে শিয়ারা সুন্নিদেরকে মারতেছে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, শিয়ারা ক্ষমতা গ্রহণ করতে চায় মধ্যপ্রাচ্যে, এটা কি খুবই অবাস্তব কথা না? মানে ইরান ছাড়া, ইরান, ইরাক এবং আরো কিছু দেশ ছাড়া, ইয়ামান ছাড়া বাকি জায়গাগুলোতে তো শিয়ারা মেজরিটি না। তাহলে তারা কিভাবে ক্ষমতা দখল করবে? তারা তো ইরানি ইসলামী বিপ্লব হয়েছে, ইরানি অধিকাংশ জনগণ হলো শিয়া, সেখানে শিয়া মাযহাবের কর্তৃত্ব বা শিয়া মাযহাবের ভিত্তিতে সরকার, ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ইরাকেও শিয়ারা সংখ্যাগরিষ্ঠ, ইয়েমেনে
প্রায় একটা সংখ্যাগরিষ্ঠ লোক বা একটা উল্লেখযোগ্য সংখ্যক হলো তারা শিয়া। লেবাননেও এরকম উল্লেখযোগ্য একটা জনগোষ্ঠী সেখানে শিয়া। কিন্তু এটার মানে কি মানে ইরান অন্যান্য সুন্নি মুসলিম দেশগুলোতে জোর করে করতেছে, মানে শিয়া মাযহাব এবং শিয়া ইসলাম চাপিয়ে দিচ্ছে তাদের উপর? এটা তো করতেছে না। ইরানের পাশের দেশই হলো আফগানিস্তান, সেখানে কি ইরান করেছে, মানে শিয়া সরকার কায়েম করেছে না? তালেবান সরকার সেখানে আছে, তাই না? আহলে সুন্নাতের তারা অনুসারী। আর অন্যান্য দেশ, সৌদি আরব, তারপরে আরব আমিরাত, অন্যান্য উপসাগরীয় দেশ, তারপরে মিশর এবং অন্যান্য উত্তর আফ্রিকার দেশ, এগুলো তো সবাই সুন্নি। সেখানে কিভাবে মানে ইরান তাদেরকে করবে, মানে শিয়া মাযহাব তাদের উপর চাপাবে? এটা তো প্রশ্নই আসে না। ইরাকের অধিকাংশ লোক শিয়া হওয়ার কারণে হ্যাঁ, সেখানে শিয়াদের কর্তৃত্ব সরকারে রয়েছে, এটা স্বাভাবিক। যেখানে সুন্নি মাযহাব সংখ্যাগরিষ্ঠ, সেখানে স্বাভাবিকভাবে সুন্নি মাযহাবের লোকেরা তাদের ওই দেশের বা ওই এলাকার সরকারের উপর তাদের কর্তৃত্ব থাকবে, এটাই তো স্বাভাবিক। এখানে তো আসে না। এটা খুবই মারাত্মক ধরনের অপপ্রচার এটা। জি, আমরা এখন যে প্রশ্নটা আমরা করতে চাই সেটা হলো যে বর্তমানে প্রায় গাজা এবং ফিলিস্তিন মিলিয়ে 41,000-এর মতো আমাদের শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন। তো এত বড় একটা ঘটনা ঘটে গেছে বা ঘটতেছে, তো এখন এই পর্যন্ত আমরা আরব রাষ্ট্রগুলোর কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। তো এর কারণ কি? আরব রাষ্ট্রগুলো কেন এরকম করতেছে? এর পিছনে কি কারণ থাকতে পারে? এটা একটু আমাদেরকে বলেন। আসলে আরব রাষ্ট্রগুলো মানে এটা কাম্য ছিল না যে তারা নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে, তাই না? সব আশেপাশে জর্ডান, যেমন জর্ডান, মিশর, এরা নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে। এতগুলো লোক হত্যা করা হচ্ছে, 41,000 লোক, কিন্তু তারা কোনো কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না, বা অন্যান্য আরব দেশগুলোও নিচ্ছে না। ওআইসি কোনো কিছু প্রতিবাদ করা, আহ্বান করা ছাড়া আর কোনো মধ্যে নেই, মানে কার্যকর কোনো উদ্যোগে যাচ্ছে না। এটার কারণ হলো যে তারা মানে এই সমস্ত দেশগুলো মানে আসলে ইসরায়েল এবং এই সমস্ত দেশগুলো সরকার, ইসরায়েল এবং পাশ্চাত্যের সাথে তো তাদের খুব সুমধুর সম্পর্ক, সে তো বলার অপেক্ষাই রাখে না। মানে আর তারপরে হলো তাদের অনেকগুলো দেশ, যেমন মিশর, তারপরে হলো জর্ডান এবং মরক্কোর মতন দেশগুলো, তাদের এমনকি আরব আমিরাত, এদের কি আছে, কূটনৈতিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের সাথে। হ্যাঁ, আর কিছু কিছু আরব দেশ যেমন সৌদি আরব, তারা কি করতে গোপনে বা প্রকাশ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে, যেটা পরবর্তীতে কারণে তুফানুল আকসা এবং গাজার যুদ্ধের কারণে এখন আপাতত বলতেছে যে তারা স্থগিত রেখেছে, তাই না? তো এই যে গুলো মানে কিভাবে যখন তাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে অথবা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে, সেই দেশগুলো কিভাবে ইসরায়েলের সাথে মানে করবে, তারা বিরোধিতা করবে? তারা তো বিরোধিতা করতে পারবে না যদি কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে এবং কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে তারা করবে, মানে স্থাপন করবে, এই আশায় যদি থাকে, তাহলে তো তারা ইসরায়েলের বিরোধিতা করতে পারে না। সরকারগুলো, আমি জনগণের কথা বলতেছি না, সরকারগুলো তাহলে তো করতে পারে না। যদি তারা সম্পর্ক ছিন্ন করে অথবা ওই কূটনৈতিক প্রক্রিয়াগুলোকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়াগুলোকে যদি মানে বাতিল করে দেয়, তাহলে তো আর হয়ে গেল, তাহলে তো আর ভবিষ্যতে সেটার থাকবে না, মানে তারা সম্পর্ক করতে পারবে না বা সম্পর্ক বজায় রাখতে পারবে না। তখন তারা স্বাভাবিকভাবেই আর করতে পারবে না, মানে কি বলে, যেহেতু সম্পর্ক নাই, সম্পর্ক নিতে পারবে, স্থাপন করতে পারবে না। আর এই কারণে এই যে তারা বিভিন্নভাবে যে বাধা রয়েছে আর কি, পাশ্চাত্য এবং ইসরায়েলের সাথে এই ব্যবসা বাণিজ্যও হচ্ছে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য, মানে তুরস্কের একটা ব্যবসা বাণিজ্য চলে, দিনকে দিন বছরের পর বছর সেটা বাড়ছিল, কিন্তু ইদানিং বলা হচ্ছে যে তারা এই ব্যবসা বাণিজ্যকে করেছে, কি বলে, কমিয়ে এনেছে, কিন্তু করেনি, ব্যবসা বাণিজ্য ছিন্ন করেনি। তো এই জিনিসগুলো মানে এই সমস্ত নানাবিধ কারণে তারা হতে পারছে না, মানে কি বলে, পাশ্চাত্য এবং পাশ্চাত্যের সাথে সম্পর্কের কারণে এবং ইসরায়েলের সাথে এই সমস্ত সম্পর্ক থাকার কারণে ওই বলিষ্ঠ কোনো পদক্ষেপ নিতে পারছে না। এই জন্যই আমরা দেখতে পাই যে একরকম কিছু ভার্বাল বা মৌখিক কিছু ছাড়া, মানে কি বলে,
প্রতিবাদ করা ছাড়া আর কিছুই তারা করতে পারে নাই। মানে আর কিছু হয়তো ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে গাজাতে, এটা এই জিনিস, সেটাও অপ্রতুল, খুব ত্রাণ সামগ্রীগুলো খুবই অপ্রতুল, মানে সেটাও কোনো ইয়ে না, কাজের না আর কি। পক্ষান্তরে আমরা দেখতে পাই যে পুরো পাশ্চাত্য আমেরিকা তারা ইসরায়েলকে সর্বাত্মক সাহায্য করছে, তারা অস্ত্র, গোলা বারুদ, টাকা পয়সা সব কিছু দিয়ে, রসদপত্র দিয়ে, সব কিছু দিয়ে সাহায্য করছে। কিন্তু সেই রকম সাহায্য গাজাবাসীকে অন্যান্য আরব দেশগুলো করতে পারছে না, মানে করছে না, করতে পারছে না, মানে কি করছে না তারা, এবং করার ইয়ে নেই তাদের, মানে উদ্যোগ। মিশর করতে পারে, জর্ডান করতে পারে, বিশেষ করে মিশর তো একদম গাজার সাথে লাগানো, তাই না? সে ভালোভাবে মানে সাহায্য সহযোগিতা করতে পারে, কিন্তু এই দিকে থেকে কোনো ইয়ে নেই। মানে উল্টে আরো সাহায্য কি করবে কি দূরের কথা, উল্টে আরো প্রহরা বসিয়ে রেখেছে যাতে করে যেন ওখানকার লোকেরা, মানে গাজাবাসীরা যেন মিশরবাসীদের সাথে যেন যোগাযোগ করে, তারা যেন লজিস্টিক সুবিধা, তারপরে মানে আরো যে যুদ্ধের রসদপত্র যে আদান প্রদান করবে সেটা করতে যেন না পারে, এই অবস্থাটার মধ্যে রয়েছে আর কি। আর হলো যে এটা একটা সার্বিক চিত্র হলো, এটা আরেকটা কারণ হতে পারে, সম্ভাব্য কারণ হতে পারে যে এই যে সরকার প্রধানগুলো এরা আসলে মন মানসিকতায় পাশ্চাত্যপন্থী, পাশ্চাত্য সভ্যতা দ্বারা প্রভাবিত, এবং যার ফলে তারা সবসময় পাশ্চাত্যের স্বার্থকেই সংরক্ষণ করবে। এটা একটা মানে দুঃখজনক বিষয় আর কি। মানে এই সরকারগুলো তারা পাশ্চাত্যকে মনে করে যে পাশ্চাত্য ছাড়া তাদের চলবে না আর কি, মানে এবং পাশ্চাত্যপন্থীও তারা, পাশ্চাত্যকে ভালোবাসে তারা, মানে এইরকম আর কি, মানে আদর্শিকভাবে। এইটাই হলো মুশকিল হয়ে গেছে এই জিনিসগুলো, যে কারণ গাজাবাসীরা যেটা করতে চায়, মানে তারা যদি মুক্ত হয়ে যায় তাহলে সেখানে একটা মানে ইসলামী সংস্কৃতি, ইসলামী সরকার, ইসলামী একটা ইয়ে আসবে আর কি, ভাবধারা প্রতিষ্ঠিত হবে সেখানে। মানে এই জিনিসটা পাশ্চাত্যও চায় না, আর এই সমস্ত সরকারগুলোও চায় না। আমরা জানি যে ইরানের সর্বোচ্চ নেতা আরব রাষ্ট্রগুলোকে বারবার আহ্বান করেছেন যে পাশ্চাত্যের সাথে বা ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে, ওদের সাথে যে রাজনৈতিক বা কূটনৈতিক চুক্তি বা যেটা আপনারা পর্দার এপারে বা সবার সামনে তারা করছে, এগুলো থেকে বের হয়ে আসতে, কিন্তু তারা এটা করতে পারতেছে না, গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে। তো এটার সমস্যা কিভাবে সমাধান করা সম্ভব, এ বিষয়ে একটু আলোকপাত করেন। এটার এই প্রশ্নের সাথে আগের প্রশ্নের মিল আছে। আমি একটা জিনিস, আগের বিষয়গুলো ইয়ে না করে, পুনরাবৃত্তি না করে, নতুন একটা জিনিস এখানে অ্যাড করতে চাই উত্তর হিসাবে এই প্রশ্নের আর কি। সেটা হচ্ছে যে আসলে যদি আমরা দেখি এই সমস্ত দেশগুলোর সরকার আসলে পাশ্চাত্য কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে, এটাও আরেকটা জিনিস। মানে তারা শুধুমাত্র পাশ্চাত্যমুখী না, মানে মন মানসিকতায় না, তাদেরকে অস্তিত্ব আনয়নই করেছে পাশ্চাত্য। অতএব তারা যারা তাদের মানে অস্তিত্ব আনয়নকারী, তাদের বিরুদ্ধে কিভাবে যায় তারা, এটা একটা বিষয় আর কি, তাই না? মানে আমরা যদি দেখি যে সৌদি আরবের যে এই যে সৌদি রাজবংশ, এটাকে ব্রিটিশরা প্রতিষ্ঠিত করেছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করেছে তাহলে এই সৌদি রাজবংশ কিভাবে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করতেই পারে না তারা, কারণ তারা দায়বদ্ধ এবং তারা নির্ভরশীল তাদের অস্তিত্বের জন্য। যদি তারা এই ক্ষেত্রে এখান থেকে সরে আসে, তারা এক মুহূর্তের জন্য তারা টিকে থাকতে পারবে না, তাদেরকে পতন ঘটাবে আর কি, পাশ্চাত্য আর কি, বিশেষ করে ব্রিটেন এবং আমেরিকা। অন্যান্য জায়গায় যেমন মিশরের সরকার, মিশরের যে সিসি সরকার, সেটা কিভাবে আসছে ক্ষমতায়? তারা নির্বাচিত মুরসি সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতায় আসছে। এটা সমর্থন দিয়েছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব, এরা। তাইলে সে কিভাবে ইয়ে করবে, মানে তাদের অমতে ফিলিস্তিনকে সাহায্য করতে যাবে, এটা একটা। তারপরে এরকম জর্ডানের সরকার, এই একই জিনিস। জর্ডানের যে রাজতান্ত্রিক সরকার আছে, সেটাও ওই ব্রিটিশ এবং ফ্রান্স কর্তৃক প্রতিষ্ঠিত সেখানে। তাহলে তারা কিভাবে ইয়ে করে? তারা দায়বদ্ধ তো। এরকম উপসাগরীয় যতগুলো সরকার আছে, এগুলো একসময় কি ছিল? ওসমানীদের উপনিবেশ বা ওসমানীদের অধীন ছিল, তাই না? শাসনাধীন ছিল। ওসমানীদের শাসন কর্তৃত্ব থেকে ব্রিটিশরা এদেরকে বের করে নিয়ে আসছে, বের করে নিয়ে এসে এদেরকে টুকরা টুকরা করে
এখানে সেখানে মানে কাতারে, কুয়েতে, তারপরে হলো আরব আমিরাতে, বাহরাইনে, তারপরে ইয়েতে কি বলে সৌদি আরবে, অন্যান্য জর্ডানে এদেরকে ক্ষমতায় বসিয়েছে এই সমস্ত রাজবংশগুলোকে। তাহলে তারা কিভাবে ইয়ে করবে? এবং রাহবার যে আহ্বান করতেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে তিনি আহ্বান করতেছেন যে তোমরা সম্পর্ক ছেদ করো, তোমরা ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছেদ করো, অন্তত পক্ষে এই যুদ্ধকালীন সময় হলো অন্তত এতটুকু করো। সেটা তারা কেন করছে না? ওই যে দায়বদ্ধতার জন্য। তারা দায়বদ্ধ, মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্যের কাছে তারা দায়বদ্ধ তাদের অস্তিত্বের জন্য। এটা খুবই দুঃখজনক জিনিস। মানে এই কারণে ওটা পশ্চিমারা, ইসরায়েল একটার পর একটা অপকর্ম করবে, তারা খালি কিছু মানে মৌখিক প্রতিবাদ করা ছাড়া আর কিছু করতে পারবে না, নামকে অবস্থায়। মানে এইটা হলো যে এই আরেকটা যে আগে আমি যেগুলো কারণগুলো বলেছি তার সাথে এটাও অ্যাড করা যায় যে তাদের দায়বদ্ধতা, মানে তাদের অস্তিত্ব আনয়ন করেছেই হলো পশ্চিমারা, অতএব তারা কিভাবে পশ্চিমাদের বিরুদ্ধে যাবে। মানে এই ধরনের দেশ হইতে হবে, যেমন ইরান এবং ইরানের মতন দেশ কোনগুলো, কোনটা, যেমন ইয়েমেন, যেমন ইদানিং ইরাক তার উত্তরণ ঘটতেছে, পুরোপুরি এখনো হয়নি বা হওয়ার পথে। লেবাননের হিজবুল্লাহ আন্দোলন, লেবানন একটা এই ক্ষেত্রে আরেকটা উদাহরণ আর কি না। এই যে এরা হলো যে তুলনামূলকভাবে তারা পাশ্চাত্যের বন্ধন থেকে বেরোতে পেরেছে। এই পাশ্চাত্যের নাগপাশ থেকে বেরোতে না পারলে পরে তো হবে না, মানে এটা খুবই মুশকিল আর কি। মানে এই ক্ষেত্রে মানে অনেক কাজ করতে হবে আর কি, এদেরকে বোঝাতে হবে, এদেরকে করতে হবে, এটা খুব কঠিন। এবং আরেকটা জিনিস বোঝানো দরকার যে এদেরকে আজকে তোমাদের অস্তিত্ব, যেহেতু পশ্চিমারা তোমাদেরকে অস্তিত্ব আনয়ন করেছে, তোমাদেরকে ক্ষমতায় বসিয়েছে, অতএব তোমরা তাদের কাছে দায়বদ্ধ। এটা মনে করো না যে তোমাদেরকে চিরকাল এরা ক্ষমতায় রাখবে। এই জিনিসগুলো মানে করা দরকার যে পশ্চিমারা তাদের স্বার্থ চায়, আর কিছু চায় না। তাদের স্বার্থ যতক্ষণ তুমি পূরণ করতেছো ততক্ষণ তোমাকে হয়তো রাখবে। আর যে যারাই মানে তোমাদের চাইতে ভালোভাবে স্বার্থ পূরণ করতে পারবে পাশ্চাত্যের, তাদেরকে নিয়ে আসবে ক্ষমতায়। ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন আমাদের, যে হিজবুল্লাহ সহ প্রতিরোধ ফ্রন্টগুলো কতটা শক্তিশালী, তারা কি পারবে ইসরায়েলকে পরাজিত করতে, এবং এই বিষয়ে আপনার মতামত কি? এই প্রশ্নের জবাব আমি এইভাবে দিতে চাই, আসলে ইসরায়েলই নাই, ইসরায়েলের অস্তিত্ব হয়ে গেছে, মানে বিলুপ্ত হয়ে গেছে। যদি আমরা এইভাবে বলি, শুরু করি, তাহলে কি হবে? মানে তাহলে আমরা কি বলবো? হিজবুল্লাহ পারবে, হামাস পারবে, অন্যান্য যে ইয়েগুলো আছে, ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলো আছে, তারা পারবে? অলরেডি ইসরায়েলের অস্তিত্বই হয়ে গেছে। মানে বলা যায় যে ইসরায়েলের অস্তিত্বই নাই আসলে। যে ইসরায়েল 1967 সালের ইসরায়েল, 1948 সালের ইসরায়েল, 1973 সালের ইসরায়েল, এখন কি সেই ইসরায়েল আছে নাকি? 6 দিনের যুদ্ধে মিশর, তারপরে হলো জর্ডান এবং সিরিয়াকে একেবারে লোপাট করে দিয়েছিল আর কি, মানে করে মানে ধরাশায়ী করে দিছিল। 3টা আরব দেশকে তারা 6 দিনের যুদ্ধে একেবারে কুপোকাত, তাদের যে বিরাট বড় ক্লাসিক্যাল সেনাবাহিনী, মানে আর কি শক্তিশালী সেনাবাহিনী মিশরের, জর্ডানের, তারপরে সিরিয়ার, একেবারে ফার্সিতে লতপথ কারদান, মানে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল 6 দিনের যুদ্ধে। মানে এই গাজা এলাকা, এখনকার যে গাজা এলাকায়, এটা মিশরের শাসনাধীন ছিল। মাত্র 6 ঘন্টা না 4 ঘন্টার ব্যবধানে তারা দখল করে নেয় 1967 সালের যুদ্ধে। আর আজকে কি হয়েছে? আজকে কতদিন ধরে যুদ্ধ চলতেছে? প্রায় 1 বছর হতে তো, মানে আর 7 তারিখ, আজকে অক্টোবরের 1 অক্টোবর আজকে, তাই না? আর 6 দিন পরে 1 বছর পূর্ণ হয়ে যাবে। তুমুল যুদ্ধ করে, প্রচন্ড বোমা বর্ষণ করে, টনকে টন, বোধহয় 80,000 টন বোধহয় তারা বোমা ফেলেছে গাজাতে। গাজার মতন একটা ছোট জায়গা, 350 স্কোয়ার কিলোমিটার। ঢাকা শহরের কতখানি হবে? অর্ধেক মনে হয়। এই ঢাকা শহরের একটা অর্ধেক পরিমাণ জায়গায় তারা 80,000 টনের অধিক, আমি তো 4-5 মাস আগে 80,000 টন শুনেছিলাম, তাহলে এখন আরো বেড়েছে সেটা, তাই না? 80,000 টনের অধিক বোমা বর্ষণ করে, তারপর অত্যাধুনিক ট্যাঙ্ক, তারপরে আর্টিলারি বোমা বর্ষণ করা, আর আর্টিলারি শেলিং আরেকটা জিনিস, কিন্তু
ওটাও হিসাব যদি আমরা করি তাহলে তো বহুগুণ বেড়ে যাবে ইয়েটা আর কি, মানে তারা কি পরিমাণ গোলা বর্ষণ করেছে, কি পরিমাণ বোমা ফেলেছে। এরপরে কি মানে তারা নেতানিয়াহু যে যুদ্ধের 3টা বলেছিল আর কি, 3টা উদ্দেশ্য বলেছিল, যে হিজবুল্লাহকে ধ্বংস, হামাসকে ধ্বংস করা, তারপরে হলো গাজাকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা, যত যুদ্ধবন্দী আছে মানে ইসরায়েলের সেগুলোকে মুক্ত করে আনা, উদ্ধার করে আনা, এবং ভবিষ্যতে যেন হামাসের যেন কোনো ভূমিকাই যেন না থাকে, এই ইয়েগুলো আর কি। হামাসের মিলিটারি উইংকে সম্পূর্ণরূপে ধ্বংস করা, ডিসমেন্টেল করা, তাদের অস্ত্র শক্তি, সামরিক শক্তি সবকিছু, এবং রাজনৈতিকভাবে যে তাদের ইয়েটা আছে সেটা থেকেও তাদেরকে, গাজার প্রশাসন থেকেও তাদেরকে উৎখাত করা। এগুলো ছিল হলো ইসরায়েলের ঘোষিত যুদ্ধের উদ্দেশ্যগুলো, কিন্তু একটাও এটা অ্যাচিভ হয় নাই। এবং ইসরায়েলিরা নিজেরাই বলতেছে মানে ভিতরে বিভিন্ন ইসরায়েলি পত্রপত্রিকাও এই কথা বলতেছে, একটা জিনিসও অ্যাচিভ করতে পারে নাই। তার মানে কি, যেখানে শক্তিধর মিশরের হাত থেকে 6 দিনে গাজা স্ট্রিপ দখল করে নিয়েছে, তারপর সিনাই দখল করে নিয়েছে এবং যুদ্ধে হারিয়ে দিয়েছে, সেইখানে গাজা একটা সিম্পল একটা আর কি গোষ্ঠী, হামাস এবং জিহাদে ইসলামী এবং অন্যান্য আরো কিছু ফিলিস্তিনি যোদ্ধা, ফিলিস্তিনি গ্রুপ, সেগুলো যুদ্ধ করতেছে, তাদের সাথে পারতেছে না ইসরায়েল, পারেনি, মানে সফল হয়নি। তাহলে এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে হামাস সফল হয়েছে, হিজবুল্লাহও সফল হয়েছে। কারণ কি, এই 1 বছর ধরে হিজবুল্লাহ নর্থে মানে ইসরায়েলকে ব্যতিব্যস্ত রেখেছিল, যাতে করে যেন তারা গাজাতে না করতে পারে, পূর্ণ মনোনিবেশ না করতে পারে, মনোযোগ দিতে না পারে, পূর্ণ শক্তি নিয়োগ করতে না পারে। তাদের একটা সামরিক শক্তির বিরাট অংশ যেন উত্তর দিকে মোবিলাইজ করে রাখতে হয়, ব্যস্ত রেখেছিল হিজবুল্লাহ, এবং প্রভূত ক্ষতি সাধন করেছে হিজবুল্লাহ তাদেরকে। অতএব এখন বাকি রয়েছে কি, হিজবুল্লাহ ইসরায়েল সরাসরি যুদ্ধ, মানে দক্ষিণ লেবাননে তারা ঢুকবে, যুদ্ধ করবে, তাই না? এটাই তো বাকি রয়েছে এই জিনিসটা আর কি। তো এখন যদি ঢুকে তাহলে কি হবে, মানে তাহলে কি তারা ইসরায়েল হিজবুল্লাহকে মার দিতে পারবে, মার দিয়ে মানে ওখান থেকে দক্ষিণ লেবানন থেকে উৎখাত করতে পারবে? যদি তাই পারে তাহলে কেন তারা গাজাতে পারে নাই? 1 বছর ধরে তারা যুদ্ধ করতেছে, প্রচন্ড যুদ্ধ, মানে এরকম যুদ্ধ না যে মানে ছেলে খেলার যুদ্ধ, লুকোচুরির যুদ্ধ না, এটা মানে অ্যাকচুয়াল ওয়ার, সেটা মানে গাজাতে যেটা করতেছে, যে যুদ্ধটা করতেছে, তীব্র যুদ্ধ। এরকম একটা ছোট ভূখণ্ডে যুদ্ধ করা মানে কি, কয়েকবার এটার পতন ঘটা উচিত, মানে এই ধরনের মানে 1বার 2বার না, কয়েকবার, কিন্তু একবারও পতন ঘটে নাই। কোনো জায়গায় তারা স্টেবল হতে পারছে না, মানে একটা জায়গায় ঢুকে সেখানে দখল নেওয়াটা এবং দখলদারিত্বকে বজায় রাখা, এটাই হলো সামরিক সাফল্য। কিন্তু এই ধরনের সাফল্য ইসরায়েলি সেনাবাহিনী করতে পারে নাই গাজাতে। তারপরে হলো যে একটা যুদ্ধবন্দীকে উদ্ধার করতে পারে নাই, হ্যাঁ, হামাসের হাত থেকে করতে পারে নাই, উদ্ধার করতে পারে নাই, বরং কিছুটা যুদ্ধবন্দী বিনিময়ের মাধ্যমে সেটা করতে পারে হয়েছিল। যে সিজফায়ারের পর আংশিক মানে কি বলে, মানে অস্থায়ী সিজফায়ার করার পর মানে সেটা সম্ভব হয়েছিল, কিন্তু তাছাড়া হয় নাই। হামাসের শর্ত কি, যে সিজফায়ার করো, পার্মানেন্ট সিজফায়ার হইতে হবে। তারপরে হলো ইসরায়েলি সেনাবাহিনী যে সমস্ত জায়গাগুলোতে অনুপ্রবেশ করেছে সেখান থেকে বেরোয় আসতে হবে, আগ্রাসন বন্ধ করতে হবে, তারপরে করতে হবে, মানে ত্রাণ সামগ্রী এগুলোর ব্যাপারে বাধা দিতে পারবে না, মুহাসেরে বা ওই যে কি বলে এমবার্গো, স্যাংশন, এগুলোকে উঠাই নিতে হবে। এগুলো করলে পরে তখন হয়ে যাবে, তখন যুদ্ধ থাকবে না, হবে না। এবং হিজবুল্লাহরও শর্ত এটাই যে গাজায় সিজফায়ার করো, আমরাও সিজফায়ার করব, এবং গাজায় সিজফায়ার হলে পরে যে আমরা সিজফায়ার করব, তখন ওই যে নর্থ ইসরায়েল থেকে বলা হয় 1 লক্ষ, বলা হয় 2.5 লক্ষ, 1 লক্ষ থেকে 2.5 লক্ষর মতন মানে ইসরায়েলি অধিবাসী, তারা সব ভেঙে গেছে, ওখান থেকে বাধ্য হয়েছে করতে, পালিয়ে যেতে, তারা ফিরতেই পারতেছে না গত 1 বছর ধরে, প্রায় 1 বছর ধরে। ওইখানে নর্দার্ন ইসরায়েল খুবই গুরুত্বপূর্ণ ইসরায়েলের জন্য। কারণ কি, ইসরায়েলের নর্দার্ন ইসরায়েল হলো মরু এলাকা না, সেটা হলো শস্য শ্যামল এলাকা। সেখানে ইসরায়েলের যত উৎপাদন, কৃষি উৎপাদন, সে নর্দার্ন ইসরায়েলে যত বড় বড় কারখানা, কলকারখানা, সেগুলো সব নর্দার্ন ইসরায়েলে। দক্ষিণ ইসরায়েল মরুভূমি, সেখানে কোনো কিছুই হয় না, না সেখানে ইন্ডাস্ট্রি আছে, না সেখানে শস্য ক্ষেত্র আছে। অতএব পুরো এই নর্দার্ন ইসরায়েলকে
ইয়ে করে দিয়েছে, মানে একরকম ইয়ে অচল করে দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ একদম অচল করে দিয়েছে এই গত 1 বছরে। ফলে কি হচ্ছে, ইসরায়েলের কৃষি নষ্ট হচ্ছে, ইসরায়েলের ব্যবসা বাণিজ্য নষ্ট হচ্ছে, ইসরায়েলের শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে, সবকিছুই হচ্ছে। এবং আরেকটা জিনিস, ট্যুরিজম হলো ইসরায়েলের জন্য খুব বড় ইনকামের, একটা বড় সোর্স ইনকামের, মানে আর কি। সেই ট্যুরিজম এখন বন্ধ, পুরোপুরি বন্ধ। তার মানে ইসরায়েল প্রভূত ক্ষতির শিকার হচ্ছে। ওদিকে ইলাদ বন্দর যেটা আছে, ইলাদ বন্দর গত 1 বছর ধরে অচল হয়ে গেছে। এটাকে কারা করেছে? ইয়ামেনের আনসারুল্লাহরা। তারা এই যে লোহিত সাগর অবরোধ দিয়ে তারা যে কাজটা ইসরায়েল, এখানেই একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে মিশর, তারপরে হলো জর্ডান, এরা কি করবে, এদের নাকের ডগায় ইসরায়েল গাজাকে তীব্র 17 বছর ধরে অবরোধ করে রেখেছে। হ্যাঁ, কিন্তু এরা কোনো প্রতিবাদই করে না। অথচ 2000 কিলোমিটার দূরে ইয়েমেন বসে কি করে ইসরায়েলের উপর অবরোধ আরোপ করেছে, এবং সেটা সাকসেসফুল হয়েছে। তাইলে মিশর এরা যদি করতো তাহলে কত রকম সুবিধা হইতো, মানে ইসরায়েল কত রকম কাবু হতো। এই একটা জিনিস। তার মানে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিরোধকারী গ্রুপগুলো তারা যে উদ্যোগগুলো নিয়েছে সবগুলোই সফল, এবং তারা ইসরায়েলকে পরাজিত করতে, হিজবুল্লাহর উদ্যোগ সফল, আনসারুল্লাহর উদ্যোগ সফল, ইরাকের যে গ্রুপগুলো আছে তারাও যে করতেছে, তারাও যে মানে পদক্ষেপ নিয়েছে সেটাও সফল, হামাস জিহাদে ইসলামী তো তারা তো গাজায় যুদ্ধ করতেছে, সেটাও সফল। আমরা তো দেখতেছি না কোথাও সফল। হ্যাঁ, একটা জিনিস কেউ বলতে পারে যে এই যে কে হত্যা করা হলো, ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো, তারপরে হলো হাসান নাসরুল্লাহকে হত্যা করা হলো, তখন তো মানে এটা তো ইসরায়েলের জন্য বিরাট বড় বিজয়, মানে ইসরায়েল জয়লাভ করে গেছে যুদ্ধে। এখন সবকিছু করে ফেলবে, উল্টো করে ফেলবে, কি বলে, মানে ইসরায়েল বিজয়ী হয়ে যাবে, আলটিমেটলি ইসরায়েল বিজয়ী হবে। এটার উত্তরটা কি আসলে? সাইয়েদ হাসান নাসরুল্লাহকে গত কয়েকদিন আগে তারা করলো, যেটার জন্য আমরা সবাই দুঃখ ভারাক্রান্ত, এবং একটা অপূরণীয় ক্ষতি, আসলেই বলতে হবে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। অবশ্যই ইসমাইল হানিয়াকে, সাইয়েদ হাসান নাসরুল্লাহকে, এবং আরও অন্যান্য যে আছে, মানে কি বলে, মানে হিজবুল্লাহর যে অন্যান্য কমান্ডার, তাদেরকে এটা একটা আসলে বিরাট বড় ক্ষতি আর কি। হ্যাঁ, ঠিক আছে। এবং এই ক্ষতি সত্ত্বেও কি ইসরায়েল জিততে পারবে, বা এরা পরাজিত হয়ে গেছে? না, এটা হয় নাই। ইসমাইল হানিয়াকে কবে হত্যা করেছে? আজ থেকে প্রায় 2 মাস হয়ে গেল না, প্রায় 2 মাসের মতন। 2 মাস না হলেও 2 মাসের কাছাকাছি, তাই না? 45 দিন 50 দিন তো হবেই, তাই না? এই 50 দিনে কি হামাস দুর্বল হয়েছে? আমার কাছে কথা হলো এটা, হামাসের নেতৃত্বে কোনো স্লথ ভাব চলে আসছে, মানে শিথিলতা এগুলো আসছে। কে হয়েছে হামাসের প্রধান এখন? ইয়াহিয়া সিনওয়ার হয়েছে। এটা আরো ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হয়েছে। মানে ইয়াহিয়া সিনওয়ার আরো বলিষ্ঠ নেতৃত্ব এসেছে। আচ্ছা, এটা একটা। সাইয়েদ হাসান নাসরুল্লাহকে তারা শহীদ করেছে। ইসরায়েল খুব আস্ফালন করতেছে যে তারা মহা সাফল্য অর্জন করে, বিজয় একটা আর কি। এখন হিজবুল্লাহ হয়ে যাবে, মানে কি বলে, মানে ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে, বা আর কিছু করতে পারবে না। এই পর্যন্ত সাইয়েদ হাসান নাসরুল্লাহ ছিলেন হিজবুল্লাহর 3য় সেক্রেটারি জেনারেল, তাই না? এর আগের 2জন সেক্রেটারি জেনারেল তারাও শহীদ হয়েছেন, কিন্তু হিজবুল্লাহর বিলুপ্তি হয়েছে? হয়নি। বরং প্রত্যেকবার টেররের পর, মানে হত্যাকাণ্ডের পর পরবর্তী যে হয়েছে, সেক্রেটারি জেনারেল হয়েছে, সেই সময় কি হয়েছে, আরো হিজবুল্লাহ আরো মানে হয়েছে, মানে আরো শক্তিশালী, এবং আরো সেটার প্রবৃদ্ধি হয়েছে, আরো শক্তিশালী হয়েছে, আরো উন্নতি হয়েছে। আমরা আশা করি যে সাইয়েদ হাসান নাসরুল্লাহর এই বলিষ্ঠ নেতৃত্ব, সেটা খুবই বলিষ্ঠ নেতৃত্ব ছিল, খুবই যোগ্য নেতৃত্ব ছিল। উনি, আল্লাহ পাক উনাকে শাহাদাতের মাধ্যমে কবুল করেছেন, ঠিক আছে, কিন্তু এর অর্থ এই না যে হিজবুল্লাহ ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস হয়ে যাবে না। আরও হিজবুল্লাহ বলিষ্ঠ, মানে সামনের যে নেতৃত্ব আসবে হিজবুল্লাহ, সেই নেতৃত্বের মাধ্যমে হিজবুল্লাহ সাইয়েদ হাসান নাসরুল্লাহর আমলের চাইতেও আরো বেশি কি হবে, এগিয়ে যাবে। যেরকম ভাবে পূর্ববর্তী সময়গুলোতেও হয়েছে, একই জিনিসই হয়েছে। মানে পূর্ববর্তী সেক্রেটারি জেনারেলদের শাহাদাতের পর হিজবুল্লাহ
বিলুপ্ত হয়নি, বরং আরো এগিয়ে গেছে, সেই রকম অবস্থা হবে। অতএব আমরা ইনশাআল্লাহ আমরা এটা বুঝতে পারি যে এই যে হিজবুল্লাহ এবং হামাস এবং আরো অন্যান্য যে ইয়েগুলো আছে, ইসলামিক প্রতিরোধকারী আন্দোলন আছে, এগুলো সবই আসলে বিজয়ী লাভ করবে। আমি আগে বলেছি যে ইসরায়েল নাই, ওইটাই হবে আর কি, ইসরায়েলের চূড়ান্ত পতন হবে আর কি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক আলোচনায়। ধন্যবাদ।